আশীর্বাদের অনুষ্ঠানে ঝিলকে কষ্ট দিতে চৈতির সাথে ভালো থাকার অভিনয় করবে সাক্ষ্য। আর সেই অভিনয়কে বিশ্বাস করেই ঝিল এই শহর ছাড়ার সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল সাক্ষ্যকে বলে, আপনি কি আপনার বিয়েতে আমাকে ইনভাইট করছেন? আপনার বিয়েতে যদি আপনি আমাকে ইনভাইট করেন তো আমি অবশ্যই যাব। আপনার বিয়েতে আমি গেলে যদি আপনার কোনো অস্বস্তি না হয় তো আমারও কোনো অস্বস্তি হবে না। সাক্ষ্য তখন ঝিলকে বলে, আমার কেন অস্বস্তি হবে? তোমার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক ছিল না যাতে করে তুমি আমার বিয়েতে গেলে আমার অস্বস্তি হবে। কি বলো, এমন কোনো সম্পর্ক কি ছিল? তখনই ঝিল কেমন জানি উদাস হয়ে যায়। সত্যিই তো, সাক্ষ্য ঝিলকে তার স্ত্রী বলেছিল, ভালোবাসার কথা বলেছিল, আর আজ কত সহজেই সেই সব সম্পর্ক সাক্ষ্য অস্বীকার করছে। ঝিলের মন খারাপ হয়ে যায়, কিন্তু ঝিল সাক্ষ্যকে সেটা বুঝতে দেয় না। ঝিল বলে, না, তেমন কোনো সম্পর্ক ছিল না। এরপরেই সাক্ষ্য বলে, যাই হোক, কাল আমার আশীর্বাদ। কথাটা শুনেই ঝিলের বুকের ভেতরে উথাল বাথাল শুরু হয়। সাক্ষ্য ঝিলকে বলে, কাল আমার আশীর্বাদের অনুষ্ঠানে আমি চাই মিনমাসি রান্না করুক, সাথে তোমরা দুই বোনও তাকে হেল্প করতে পারো। ঝিল তখন সাক্ষ্যকে বলে, আপনার কথায় মিনমাসি কাজ করবে কি না সেটা মিনমাসির ব্যাপার, তবে আপনি বললেই যে তিনি কাজ করতে বাধ্য, বিষয়টি এমন নয়। তখনই সাক্ষ্য বলে, কেন? মিনমাসি তো কোথাও না কোথাও ঠিকই কাজ করছে। আর তাছাড়া মিনমাসি আমাদের পরিবারের সব কিছুই জানে, অনেক বছর কাজ করেছে। আমাদের বাড়িতে যেই সুযোগ সুবিধা পাচ্ছে অন্য কোনো বাড়িতে তো তেমনটা পাবে না, সেজন্যই তার উপকার করতেই কথাটা বলেছি। ঝিল বলে, আপনাকে এত উপকার করতে কে বলেছে? হ্যাঁ, আমার মা কি আপনার হাতে পায়ে ধরে বলেছে, নাকি আপনার 14 গোষ্ঠীর হাতে পায়ে ধরে অনুরোধ করেছে, কাজ চেয়েছে বলুন তো? সাক্ষ্য বলে, এই তো নিজের রূপে ফিরে এসেছ। ঝিল বলে, কেন? আপনি ভালো কথা বলে আমাকে অপমান করতে পারেন, আর আমি খারাপভাবে অপমান করতে পারি না? ভুলে যাবেন না স্যার, আমি বস্তির মেয়ে, তাই আমি যখন কথা বলি এমনই ভাষা বের হয়। সাক্ষ্য বলে, সেই তো, তুমি তো বস্তির মেয়ে, পাকে জন্ম হয়েছে তোমার, তাই তুমি পাকি চেনো। পাকে যে পদ্ম ফুল ফোটে সেটা তোমার চোখে পড়ে না, তুমি সারা জীবন পাকি খোঁজো। যাই হোক, তুমি যদি কাল আমার আশীর্বাদের অনুষ্ঠানে না আসো তো আমি ভেবে নেব ব্যথা এখনও আছে। ঝিল বলে, ব্যথা? কিসের ব্যথা? সাক্ষ্য বলে, এই যে আমার মতন ভালো শিক্ষিত ভদ্র ছেলেকে হারানোর ব্যথা। আচ্ছা, তুমি আমায় কেন ছাড়লে বলো তো? তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে চাপ দিয়েছিল নাকি প্রেশার ক্রিয়েট করেছিল? ঝিল বলে, আমি আমার ব্যক্তিগত কথা আপনার সাথে বলতে চাই না। সাক্ষ্য বলে, ঠিক আছে, তবে পাবলিক কথাই বলছি। কাল তুমি তোমার মা দিদিকে নিয়ে আমার আশীর্বাদের অনুষ্ঠানে চলে এসো। দুপুরে রান্না করতে হবে। আমার আশীর্বাদে যদি মিনমাসি রান্না করে তোমার ভালো লাগবে। ঝিল বলে, অবশ্যই, আমি মাকে অনুরোধ করে বলবো যাতে মা আপনার আশীর্বাদের অনুষ্ঠানে রান্না করে। দেখুন, আপনি আমার এত ট্রিটমেন্ট করেছেন, এত সেবা যত্ন করেছেন, আমার এত বড় চিকিৎসা করলেন, আমাদের তো ক্ষমতা ছিল না এই চিকিৎসা করানোর, আর এত টাকাও ছিল না খরচ করার। আপনি যেহেতু বিনামূল্যে করে দিয়েছেন, তাই আমরাও আপনার আশীর্বাদের অনুষ্ঠানে রান্না করব। যদিও জানি সেই রান্না করে আপনার সব টাকা হয়তো শোধ করতে পারবো না, তবুও কৃতজ্ঞতার খাতিরেই করব। সাক্ষ্য বলে, সেই রান্না করে তো আর চিকিৎসার খরচ দিতে পারবে না, এই ফলমূল ঔষধ যা দিয়েছিলাম সেটার টাকা হয়তো কিছুটা শোধ হবে। ঝিল বলে, কাউকে খাবার দিয়ে খাবার খোটা দিতে নেই, সেটা কি জানেন না? অবশ্য আমি জানতাম এমন দিন আসবে যেদিন আপনি আমাকে খাবার নিয়ে খোটা দেবেন। সেজন্যই আপনার পাঠানো ফল আমার বস্তির লোকজন খেয়েছে, আমার পরিবারের লোকজন খেলেও আমি খাইনি। কেন বলুন তো? ওই যে সহজ কথাটা আমি একটু আগেই জেনে গিয়েছিলাম, আগেই বুঝে গিয়েছিলাম আপনাদের দেওয়া খাবার খাওয়া যায়, কিন্তু সেটা হজম করা যায় না। সাক্ষ্য ঝিলকে বলে, এত বড় কথা? তুমি জানো তোমার পেছনে আমার কত লক্ষ টাকা খরচ হয়েছে? লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আমি কি সেটা চেয়েছি তোমার কাছে? এই বলে সাক্ষ্য রেগে মেগে গাড়ির দিকে যায়, আর ঝিলকে বলে, কাল অবশ্যই আসবে, দুপুরে রান্না করবে। এই বলে সাক্ষ্য গাড়ি নিয়ে চলে যায়, আর ঝিলে স্বাক্ষর চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে। এরপর দেখানো হয় সাক্ষর মা আর মেজমা আসে বস্তিতে মিনুর সাথে দেখা করতে। বস্তির বাড়িঘর, মানুষজন, রাস্তাঘাট সব কিছু দেখেই তারা নাক সিটকয়। এরপরেই মিনুর দরজার সামনে এসে মিনু মিনু বলে ডাকতে থাকে। মিনু আর মিলি বেরিয়ে আসে। মেজো মামি আর বড় মামিকে দেখে তারা অবাক হয়ে যায়। মিনু বলে, এ কি বড় বৌদি, তোমরা এখানে? সাক্ষর মা বলে, আমরা মেয়েটাকে দেখতে এসেছি। মিনু বলে, ঝিলকে দেখতে এসেছো?
কিন্তু আমার মেয়ে তো এখন সুস্থ হয়ে গেছে, এখন ওকে দেখতে এসে আর কী লাভ? তার থেকে বরং বলো তোমরা কি কাজে এসেছো? মেজমা বলে, তোমার সাথে আমাদের কিছু কথা আছে একটু। এরপরেই মেজমা বস্তির লোকজনদের দিকে তাকায়। মিনু গিয়ে বস্তির লোকজনদের বলে, ঝিলকে ওরা দেখতে এসেছে, তোমরা একটু এখান থেকে চলে যাও, নিজেদের বাড়িতে যাও। বস্তির লোকজন তখন মিনুকে বলে, ঝিলকে দেখতে এসেছে মানে? ওরা তো ওদের বাড়ির বউকে দেখতে এসেছে। তো শুনেছি ওদের বাড়ির ছেলে নাকি ঝিলকে ডিভোর্স দিয়েছে। তো কত টাকা দিল? কত টাকা দিয়ে মামলাটা মিটালি রে মিনু? তখনই ঝিল বেরিয়ে আসে। ঝিল এসে বলে, অনেক টাকা গো, লক্ষ লক্ষ টাকা। তোমাদের কত লাগবে বলো? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 15 লাখ, কত লাখ টাকা লাগবে বলো? বস্তির লোকজন ঝিলকে বলে, হ্যাঁ রে ঝিল, তুই আমাদের সাথে এমন রেগে রেগে কেন কথা বলছিস? মিনু তখন বস্তির লোকদের বলে, আমি তোমাদের হাতে জোর করে বলছি, প্লিজ তোমরা এখন একটু নিজেদের বাড়িতে যাও। ওনারা বড় বাড়ি থেকে এসেছেন, খুব বেশি সময় থাকবেন না। ওনারা ঝিলকে দেখবেন, একটুখানি কথা বলবেন, তারপরেই চলে যাবেন। তারপর না হয় তোমরা আমার কাছে এসো, আমাকে প্রশ্ন করো, আমি সব প্রশ্নের উত্তর দেব। মিনুর অনুরোধে বস্তির লোকজন ওখান থেকে চলে যায়। এরপরেই স্বাক্ষর মেজমা বলে, আমাদের ঘরে যেতে বলবে না? মিনু বলে, এখান থেকেই তো তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে তোমাদেরকে কোথায় বসতে দেই বলো তো? তবু এসো। এরপরেই মিনু গিয়ে চেয়ার নেয় আর তারপরেই দুজনকে বসতে দেয়। ঝিল বলে, আপনারা আমাকে দেখতে এসেছেন? তখনই স্বাক্ষর মেজমা বলে, আসলে কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। স্বাক্ষর মা বলেন, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান? মিনু, এর আগে কখনোই তো তোমাদের ছাড়া আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হয়নি। মিনু বলে, বড় বৌদি, তুমি কি আমাকে নেমন্তন্ন করতে এসেছো? তখনই ঝিল বলে, না গো মা, কাল ওনার ছেলের আশীর্বাদ তো, তাই ওনার বাড়িতে রান্নার জন্য তোমাকে রান্নার কথা বলতে এসেছি। তুমি রান্না করতে যাবে কিনা সেটা জানতে এসেছি। ঝিলের কথা শুনে স্বাক্ষর মা মেজমা অবাক হয়ে যায়। ঝিল এই কথাগুলো কি করে জানলো? ওনারা কিছু বলার আগে ঝিল আসল সত্যিটা বলে দিল। মিনু বলে, এ কি বড় বৌদি, মেজ বৌদি, তোমরা আমাকে কাল ওই বাড়িতে রান্নার কাজে ডাকতে এসেছো? কাল ওই চৈতি ম্যাডামের সাথে ডাক্তারবাবুর আশীর্বাদ, আর আমি সেখানে গিয়ে রান্না করব? এটা কি করে সম্ভব? স্বাক্ষর মা বলে, কেন মিনু, আগে তো তুমি এ বাড়িতে রান্না করতে। তাছাড়া দেখো, ঝিলের সাথে যা কিছুই হয়ে যাক না কেন, সেই সব কিছু তো চুকে গেছে। তাছাড়া ঝিল সাক্ষ্য কেউই তো নিজের ইচ্ছায় বিয়ে করেনি। মেজমা বলে, একদমই তাই, এই বস্তির লোকজন, ওরাই তো জোর করেছিল। তখনই ঝিল বলে, শোনো মেজমা, তুমি এই বস্তিতে এসে বস্তির লোকজনদের নিয়ে কথা বলছো। এই কথাটা যদি বস্তির লোকদের কানে যায়, ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না। ওদের প্রতিবাদের ভাষা আবার খুব খারাপ, তোমাদের ভালো লাগবে না। তার থেকে বরং বস্তির বাড়িতে এসে বস্তিতে দাঁড়িয়ে বস্তি বস্তি করে কথা বলো না। তোমরা তো বস্তির লোকদের কাছেই এসেছো নিজেদের দরকারে। মেজমা বলে, বাবা ঝিল, তুই আমার মুখের ওপরে কথাটা বলতে পারলি? ঝিল বলে, কেন, তোমাদের সাথে আমার কি সম্পর্ক আছে যে তোমাদের মুখের ওপরে কথাটা বলতে পারবো না? তোমরা যে কথাটা বললে আমি সেটারই স্পষ্ট উত্তর দিলাম। তোমাদের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে তোমাদের মুখের ওপরেই সত্যি কথাটা বলতে পারবো না। এরপরে ঝিল তার মাকে বলে, দেখো মা, এতকাল তুমি ওদের বাড়িতে কাজ করেছো, বিপদে আপদে ওরাও আমাদের দেখেছে। আর তাছাড়াও তুমি এর পরে ওদের বাড়িতে কাজ করবে কি না সেটা তোমার বিষয়, তবে আমি চাই ডাক্তারবাবুর বিয়ের কাজের দায়িত্ব তুমি নাও। এটা শুনে মিনু মিলি অবাক হয়ে যায়। মিলি বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ঝিল বলে, না রে দিদি, আমার মাথা খারাপ হয়নি। কাল ডাক্তারবাবুর আশীর্বাদ, ওই বাড়িতে অনেক রান্না বান্না হবে। আমরা যদি রান্নার কাজে সাহায্য করি তবে ওনাদের উপকার হবে। দেখো মা, তুমি তো একলা সব সামলাতে পারবে না, আমি আর দিদিও তোমার সাথে যাব। কথাটা শুনেই মিলি বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? ঝিল বলে, না না, আমার মাথা খারাপ হবে কেন? আগেও তো আমরা মাকে গিয়ে সাহায্য করতাম, ওই তো ছুটি আন্টির বাড়িতে আমরা তো গিয়েছিলাম। তখনই মিনু স্বাক্ষর মাকে বলে, বড় বৌদি, আমার মেয়ে বামন হয়ে চাঁদ ধরতে চায়নি গো, তবুও তো ওর সাথে বিয়ে হয়েছিল। আর কাল আশীর্বাদের অনুষ্ঠানে যাবে, আমার মেয়ে দাঁড়িয়ে দেখবে ডাক্তারবাবুর সাথে তার যোগ্য মেয়ের আশীর্বাদ হচ্ছে, তার কি সেটা ভালো লাগবে? আমার মেয়েটার তো কষ্ট হবে। মিনু ঝিলের কষ্ট বুঝলেও স্বাক্ষর মেজমা বা স্বাক্ষর মা সেটা কিছুতেই বুঝতে চাইছে না, বরং তারা তো ঝিলকে আরও কষ্ট দিতে চাইছে, আঘাত করতে চাইছে। স্বাক্ষর মা ঝিলকে বলে, এই যে আমরা এখানে এসেছি, কাল আশীর্বাদের অনুষ্ঠানে রান্নার কথা বলতে এসেছি, এইসব তুমি কি করে জানলে? তোমার কি স্বাক্ষর সাথে দেখা হয়েছিল? তখনই ঝিলের মনে পড়ে যায় স্বাক্ষর ঝিলকে বলেছিল তার আশীর্বাদে রান্না সামলাতে।
সেটা মনে পড়তেই ঝিলের মন খারাপ হয়ে যায়, তবে সে সেটা কাউকে বুঝতে দেয় না। তো বন্ধুরা, ঝিলের বয়ফ্রেন্ড আছে আর এই কথাকে বিশ্বাস করেই সাক্ষ্য ঝিলকে কষ্ট দিতে একের পর এক ঘটনা ঘটাচ্ছে। কিন্তু গায়ে হলুদের আসরেই সাক্ষ্য আসল সত্যি জানতে পারবে। সাক্ষ্য জানতে পারবে ঝিলের কোনো বয়ফ্রেন্ড নেই, বরং ঝিল সাক্ষ্যর আঘাত সহ্য করতে না পেরে এই শহর ছেড়েই চলে যাচ্ছে, যেটা জেনে সাক্ষ্য ঝিলকে ফিরিয়ে আনতে ছুটে যাবে। তো বন্ধুরা, সাক্ষ্য কি পারবে ঝিলকে নিজের জীবনে ফিরিয়ে আনতে? কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।